স্টুডেন্টস অফ ক্লাস 11 আজকে আমরা তাপ সঞ্চালনের নেক্সট ক্লাসটা করব। লেসন 1টা অনেকদিন আগে দিয়েছিলাম, মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিল, তো আজকে আমরা লেসন 2টা করে নেব। তাহলে তাপ সঞ্চালন শেষ। তাপ সঞ্চালনের লেসন 1-এ আমরা তাপের পরিবহন পার্টটা পুরোটা শেষ করেছিলাম। আজকে লেসনে আমরা পরিচলন আর বিকিরণটা পড়িয়ে দিলে চ্যাপ্টারটা শেষ। যা পরিচলন আর বিকিরণে অনেক কিছু আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট নিটের জন্য বলো, জেই এর জন্য, 11-এর পরীক্ষার জন্য কিছু কিছু জিনিস এবার 2020 সিলেবাসে মানে 21-এ যে পরীক্ষাটা হবে সেই সিলেবাসে বাদ রয়েছে, তো সেগুলো আমি এখানে পড়িয়ে দেবো। তোমাদের যেটা যেটা মনে হবে দরকার নেই মানে 11-এর পরীক্ষার জন্য সেগুলো বাদ দিয়ে পড়বে। আর তোমার যেগুলো সবকিছু তো লাগবে তোমার নিট বা জেইর জন্য বা শিখতে পরবর্তীকালের জন্য, সো আমি কিছু বাদ না দিয়ে আমি চ্যাপ্টারটা পুরোটা পড়িয়ে দিচ্ছি। তো পরিচলন আর বিকিরণ এই পার্টটা মন দিয়ে শিখে নাও। হ্যাঁ, তো প্রথমে শুরু করছি পরিচলন দিয়ে। আমরা পরিবহন সম্বন্ধে কিন্তু আগে একদম ডিটেলসে জেনে গেছি। পরিচলন পরিচলন হলো তাপ পরিবহন, মানে তাপের যে এক জায়গা থেকে আরেক জায়গার এমন একটা ব্যবস্থা যেখানে পদার্থের যে কণাগুলো, পরিবহনে কি ছিল, পদার্থের কণাগুলো তোমার নিজের স্থান পরিবর্তন না করে খালি তাপটাকে এক জায়গায় একজন থেকে একটা কণা থেকে আরেকটা কণাতে হস্তান্তরিত করছিল। কিন্তু এখানে পরিচলন প্রক্রিয়ায় তাপটা মানে যে কণাগুলো রয়েছে পদার্থের, সেই কণাগুলো সেই তাপটাকে কিন্তু নিজেরা স্থান পরিবর্তন করবে। মানে তাপটা যে কণাটা নেবে, তাপটা নেওয়া হয়ে গেল, সে পেছনে চলে যাবে এবং আগের জনকে সামনে আগাতে বলবে যাতে সে তাপটা পায়। ফর এক্সাম্পল ব্যাপারটা এরকম যে সাপোজ এরকম লেয়ার লেয়ারে ভাগ করা আছে কোনো একটা বস্তু, একে তাপ দেওয়া হলো, এ কি করলো লাইন থেকে পিছনে চলে আসলো। ওকে, তাহলে এ সামনে চলে আসলো, তারপরে এ তাপটা পেলো, তারপরে এ লাগবে আবার পিছনে চলে আসলো। ওকে, এইভাবে। তো এইভাবে যে তাপের যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কে বলা হয় পরিচলন পদ্ধতি। ওকে, তার মানে যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে পার্টিকেল গুলো বা কণাগুলো স্থানান্তরিত করে, ঠিক আছে, সেটাকে বলা হয় তোমার পরিচলন পদ্ধতি। ফর এর একটা এক্সাম্পল হলো জল গরম করা। জল গরম করা হয় কি করে, একটা পাত্রের মধ্যে মনে করো জল থাকে, নিচে কোনো বার্নেস দিয়ে বা জলটা গরম করা হচ্ছে, ফলে পাত্রটা গরম হয়, ফলে গরমের নিচের জলগুলো আগে গরম হয়। যে নিচের জলগুলো গরম হলো সেই গরম জলটা ওপর দিকে চলে আসে, কারণ গরম জলটা হালকা, এবং ঠান্ডা যে জলটা সেই জলটা তখন নিচে চলে যায়। এবার ঠান্ডা জলটা যে নিচে গেল সে আবার তখন কি হলো, গরম হলো, সে কি হলো, তাহলে সে ওপরে চলে গেলো, বাকি ঠান্ডা জলকে নিচে পাঠালো, আবার সে গরম হলো, সে ওপরে চলে গেলো, বাকি জলটাকে নিচে পাঠালো। তাহলে এই পুরো পদ্ধতিটাই হলো কিন্তু পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতির আরো এক্সাম্পল আছে। পরিচলন বায়ু দু রকমের হয়, সমুদ্র বায়ু, স্থলবায়ু শুনেছ হয়তো। তো সেটা পরিচলন পদ্ধতি হয় কি করে হয়, যে সমুদ্রের তীরবর্তী যেসব অঞ্চলগুলো হয় সেই সব অঞ্চলে দিনের বেলা যখন সূর্যের তাপ থাকে, সেই সূর্যের তাপে মাটি তাড়াতাড়ি গরম হয় কিন্তু জল ধীরে ধীরে গরম হয়। ওকে, তো এবার যেহেতু মাটি তাড়াতাড়ি গরম হয়, তো মাটির সংলগ্ন যেগুলো মানে একদিকে গ্রাউন্ড মাটি রয়েছে, একদিকে সমুদ্র রয়েছে, তীরবর্তী যে অঞ্চলটা সেটা মাটির উপরে, আর একদিকে সমুদ্র। তো যেখানে দিনের বেলা কি হয়, যে গরম যে ভূমি, সেই গরম ভূমির ওপরে থাকা বায়ুটাও কি গরম হয়, তারপরে সেটা কি হালকা হয়ে ওপরে চলে যায়। কিন্তু সমুদ্রের জল যেহেতু তুলনামূলকভাবে কম গরম, অর্থাৎ তার তুলনায় ঠান্ডা, অর্থাৎ সেখানে কিন্তু বায়ুটা একটা ঠান্ডা বায়ু থাকে সমুদ্রের উপরে। তো এবার যেহেতু তোমার যেখানে অঞ্চলটা ছিল, জায়গাটা ছিল, সেখানকার গরম মাটির জন্য যে গরম বাতাসটা ওপর দিকে চলে গেল, ফলে যে ফাঁকা স্থানটা তৈরি হলো, সেই ফাঁকা স্থানটা পূর্ণ করতে যে ঠান্ডা বায়ু সমুদ্র অঞ্চলের, সেই ঠান্ডা বায়ুটা ধেয়ে আসে ওই অঞ্চলের দিকে, ঠিক আছে, ফলে একটা সুন্দর হাওয়া পাওয়া যায়। তো সেটাই হলো তোমার সমুদ্র বায়ু, ঠিক আছে। তো কি হলো, একই ব্যাপার, যেহেতু মাটির ওপরের জায়গাটা গরম ছিল ফলে উপরে উঠে গেল, সেই জায়গাটা পূর্ণ করতে আবার ঠান্ডা বায়ু চলে এলো, তার মানে কি আবার সে গরম হয়ে উপরে যাবে, তো ব্যাপারটা পরিচালন পদ্ধতি হলো। আর সিমিলারলি রাতের বেলা কি হয়, রাতের বেলা কিন্তু সমুদ্র তাড়াতাড়ি ঠান্ডা হয় না, ধীরে ধীরে ঠান্ডা হয়, মাটি তাড়াতাড়ি ঠান্ডা হয়, যে যত তাড়াতাড়ি গরম হয় সে ততটাই ঠান্ডাও হয় কিন্তু। তো এবার যেহেতু মাটি ঠান্ডা হয়ে গেছে কিন্তু সমুদ্র জল তখনও গরম, অর্থাৎ সেখানে সমুদ্র জলের উপরের যে বায়ুমণ্ডলটা সেটা কিন্তু বায়ুটা গরম থাকে তুলনামূলক তোমার ইসের থেকে, অঞ্চলটা জায়গাটার থেকে। তারপরে কি সেখানকার বায়ুটা কিন্তু উপর দিকে উঠে যায়, ফলে ঠান্ডা বায়ু সেই মানে সমুদ্রের কূলের বর্তী যে অঞ্চলগুলো সেখান থেকে ধেয়ে সমুদ্রের দিকে যায়, এটাকে বলা হয় স্থলবায়ু। তো এটা একটা পরিচালনা, একটা উদাহরণ। ওকে, তাহলে আমরা পরিচালনা সম্বন্ধে মোটামুটি জেনে গেলাম, আর মোটামুটি পরিচালনা সম্বন্ধে কিছু লাগবে না, এই দুটো জানতে গেলে হলো। তো আরো এক দুটো এক্সাম্পল গুলো দেখে নেবে।
তো এবার আমি ঢুকে যাব বিকিরণে। ওকে, বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে অনেক কিছু শেখার আছে, মন দিয়ে শিখবে। বিকিরণ পদ্ধতি হলো যে পদ্ধতিতে তাপ কোনো একটা মাধ্যম থাকলেও ভালো, না থাকলেও ভালো, থাকলেও তাকে কোনো রকম ডিস্টার্ব না করে, না থাকলেও কোনো প্রয়োজন নেই, মানে মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তখন সেটাকে বলা হয় বিকিরণ। ওকে, কোন আর মাধ্যম থাকলেও তাকে কোনো উত্তপ্ত না করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, সেটাকে বলা হয় বিকিরণ। মানে ব্যাপারটা এরকম টাইপের যে মনে করো এরকম লেয়ার 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 করা আছে, এখান থেকে তাপটা দেওয়া হচ্ছে। ওকে, সে মনে হয় লাড্ডু দেওয়া হচ্ছে, সেই লাড্ডুটা টুম করে উপর দিয়ে ছুটে লাস্ট জনকে দিয়ে দেওয়া হলো, মাঝখানে দেখতেই পেলো না। ঠিক আছে, পরিবহনটা কি? লাড্ডু এঁকে দিলাম, এঁকে দিল, এঁকে দিল, এঁকে দিল, এঁকে দিল, এঁকে দিল। পরিচালন কি? এ নিল, নিয়ে পিছনে চলে গেলো, সামনে চলে এগিয়ে গেলো, এ নিল, পিছনে চলে গেলো, সামনে চলে এগিয়ে গেলো। আর বিকিরণ কি? এখান থেকে লাড্ডু টুইং করে ছুড়ে দিলাম, একদম লাস্টের জন্য পেয়ে গেল। হলো, মানে মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে ডিস্টার্ব না করে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াটাকে বলে বিকিরণ। তার এক্সাম্পলটা কি? এক্সাম্পল হলো সূর্যের তাপটি পৃথিবীতে আসছে, মাঝখানে বায়ুমণ্ডল রয়েছে, কোথাও কোথাও কিছু নেই, তবুও সূর্যের তাপ চলে আসছে, কিন্তু বায়ুমণ্ডলকে একটু উত্তপ্ত করে না। যদি বায়ুমণ্ডলকে উত্তপ্তই করতো তাহলে পাহাড়ি অঞ্চলে বেশি গরম হতো, কারণ সূর্য তো কাছে আছে, তাই না? তো সূর্য থেকে যে তাপটা আসছে সেটা কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, কারণ সেটা বিকিরণ পদ্ধতিতে আসে। এবার তাহলে আমাদের নিরক্ষীয় অঞ্চলে গরম হয় কেন, বা এইসব আমরা যারা গ্রাউন্ডের মধ্যে রয়েছি, পাহাড়ে না নিচে, তাদের সেই সব জায়গায় গরম হয় কেন? তার কারণটা হলো যে তাপটার জন্য গরম হয় সেটা হলো গ্রাউন্ডের তাপ, যে বায়ুমণ্ডলটা গরম হয়, মানে যখন ভূমি দ্বারা তাপটা শোষিত হয়ে গেল, এবার সেই ভূমি যে তাপটা বিকিরিত করবে, সেই তাপের জন্য কিন্তু আমাদের বায়ুমণ্ডলটা, মানে ভূমি সংলগ্ন বায়ুমণ্ডলটা গরম হয়। সূর্য থেকে আসা তাপের জন্য কিন্তু এই বায়ুমণ্ডলের কোন রকম এফেক্ট হয় না। ওকে, সো এটা হয়ে গেল বিকিরণ। তো আমরা তিনটে শিখে গেলাম, এবার বিকিরণ পদ্ধতি জেনে গেলাম। এবার বিকিরণ পদ্ধতির কয়েকটা জিনিস আমাদের আস্তে আস্তে এবার শিখতে হবে। সেটা হলো, এক নম্বর জানতে হবে যে বিকিরণ পদ্ধতিতে কিন্তু যেসব তাপ বেরায় সেগুলো কিন্তু বিভিন্ন তরঙ্গের আকার বেরায়, এবং সেগুলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যেরও হয়। ওকে, এবার কোনো একটা বস্তু মনে রাখবে, যত বেশি শোষণ করতে পারে তাপ, তার কিন্তু বিকিরণ করার ক্ষমতাটাও তত বেশি হয়। ওকে, মানে বিকিরণ ব্যাপারটা কিন্তু প্রতিফলন নয়। সূর্য থেকে তো তাপ আসছে বিকিরণ পদ্ধতিতে, তাছাড়াও এই উনুন থেকে তাপ বেরোনো, বা কোনো গরম চা থেকে তাপ বেরোনো, বা গরম কোনো বস্তু থেকে তাপ বেরোনো, এগুলো কিন্তু সব বিকিরণের উদাহরণ। ফর এক্সাম্পল, তুমি যদি একটা গরম বস্তুর পাশে যাও তো তোমার গরম লাগবে, কেন? কারণ সেখান থেকে তাপ বিকিরণ হয়, তোমার বডিতে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু সব বিকিরণ পদ্ধতি। এবার সেই যে বিকিরণ পদ্ধতি, সেই বেশি বিকিরণ করতে পারবে যে বেশি শোষণ করতে পারবে। কিন্তু মানে বিকিরণ ব্যাপারটা কিন্তু প্রতিফলন না, যে তাপটা গিয়ে ধাক্কা মেরে ব্যাক করলো, সেটা না। বিকিরণ মানে তাপটা আগে যে বস্তুতে গেল সে পুরোটা শোষণ করলো, যেমন সূর্য থেকে তাপটাকে পৃথিবী শোষণ করলো, শোষণ করার পর ছাড়লো, তখন সেটাকে বলা হয় বিকীর্ণ তাপ। তো যে বস্তু যত বেশি তাপ শোষণ করতে পারবে সে কিন্তু তত বেশি তাপ বিকিরণ করতে পারবে। ওকে, এবার যখন কোনো বস্তু তাপ শোষণ করার পর তাপটা বিকিরণ করে, তখন কিন্তু সেই তার মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মানে তাপ থাকে, এগুলোকে বলা হয় তাপীয় তরঙ্গ। ঠিক আছে, বড় ছোট বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তাপ এর মধ্যে থাকে। তো সেগুলো আস্তে আস্তে শিখবো ভিনের সূত্র থেকে, সেখানে এনার্জি কেমন করে ভাগ করা হয় সেটা আমরা জানছি আস্তে আস্তে, একটু ওয়েট করো, সব বলবো। তো সেই তাপ বিকিরণের একটা নীতি রয়েছে, সেই নীতিটা খুব ইম্পর্টেন্ট নীতি, সেটা হলো প্রভেস্টের তাপ বিনিময় নীতি। প্রভেস্টের তাপ বিনিময় নীতিটা কি বলছে মন দিয়ে শোনো। প্রভেস্টের তাপ বিনিময় নীতি, আমরা কিন্তু বিকিরণে ঢুকেছি, বিকিরণের বিভিন্ন ব্যাপারগুলো আস্তে আস্তে আমরা পড়বো। প্রভেস্টের তাপ বিনিময় নীতি, প্রভেস্টের তাপ বিনিময় নীতি বলছে, মনে করো কোনো একটা বস্তুর মধ্যে তাপ শোষিত রয়েছে, ঠিক আছে, বস্তুর তাপ শোষিত রয়েছে, এর যদি এর মধ্যে তাপ থাকে, সেই তাপটা এবার কি করবে? বিকিরণ করবে, তাহলে তাপ বিকিরণ করছে। কিন্তু এই তাপ যেখানে বিকিরণ করছে তার আশেপাশে রয়েছে পারিপার্শ্ব। ওকে, এবার পারিপার্শ্ব থেকে এর যদি উষ্ণতা পার্থক্য থাকে, মানে পারিপার্শ্বের যা হিট, মানে পারিপার্শ্বের একটা উষ্ণতা থাকবে, আর এর যদি এর মধ্যে যে তাপ রয়েছে বা উষ্ণতা রয়েছে এর মধ্যে যদি পার্থক্য থাকে, অবভিয়াসলি এর যদি উষ্ণতা বেশি থাকে তাহলে তাপ বিকিরণ করবে, আর পারিপার্শ্ব থেকে সেটা নেবে। এবার ব্যাপারটা হলো, এই বস্তুটা তাপ বিকিরণ করবে ঠিক আছে, কারণ এর মধ্যে তাপ রয়েছে, কিন্তু পারিপার্শ্ব তার ঠান্ডা না, রুমের তো একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে। তো সেই রুম টেম্পারেচার মানে তার যে সারাউন্ডিংস, সেই সারাউন্ডিংস এর টেম্পারেচার রয়েছে। এবার ডিপেন্ড করে যে যে বস্তুটা আমি নিয়েছি সেই বস্তুটা তাপ বিকিরণ করছে। ওকে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ ও পারিপার্শ্ব থেকে তাপ শোষণও তো করতে পারে, কারণ পারিপার্শ্ব তো একটা টেম্পারেচার রয়েছে, অবশ্যই টেম্পারেচার বেশি না কম জানি না, সেটা দেখছি, কিন্তু দুটো ঘটনায় কিন্তু একসাথে ঘটে।
মানে এই বস্তুটা যেটা রয়েছে সেটা কিন্তু তাপ যেমন বিকিরণ করে তেমন কিন্তু এই পারিপার্শ্ব থেকে তাপ শোষণও করে, ঠিক আছে। কিন্তু সাপোজ এটা যদি পারিপার্শ্ব থেকে গরম বস্তু হয়, সেটা কি করে বুঝবো, কি দেখে বুঝবো? সেটাই প্রবেশ বলছে। আমরা যদি দেখি যে বস্তুটা যে পরিমাণ তাপ বিকিরণ করছে তার থেকে যদি কম তাপ পারিপার্শ্ব থেকে শোষণ করে, তাহলে এই বস্তুটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হবে। এই বস্তুটা যে পরিমাণ তাপ বিকিরণ করছে তার থেকে যদি কম তাপ শোষণ করে, তাহলে কিন্তু বস্তুটা আস্তে আস্তে ঠান্ডা হবে। আবার এই বস্তুটাই যে পরিমাণ তাপ বিকিরণ করছে তার থেকে যদি বেশি তাপ শোষণ করে নেয়, তাহলে কিন্তু বস্তুটা আস্তে আস্তে গরম হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, তুমি যদি একটা চা নাও, গরম চা, তো গরম চা যদি রেখে দাও তো দেখবো ওটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। কেন? কারণ গরম চাটা কি করছে, তাপটা বিকিরণ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ পরিবেশ থেকে তাপ শোষণ করছে। কিন্তু ওর পরিবেশ থেকে তাপ শোষণের থেকে যে তাপ বিকিরণ করার বেশি, মানে হারটা বেশি, যেন বিকিরণ হারটা যেহেতু বেশি, সেজন্য কিন্তু ওটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। ফর এক্সাম্পল, তুমি যদি একটা ঠান্ডা জল নাও, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে রাখো, তো দেখবে আস্তে আস্তে ওটা গরম হচ্ছে। কেন? কারণ এই ঠান্ডা জলটাও তাপ বিকিরণ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ও পারিপার্শ্ব থেকে তাপ শোষণ করছে। কিন্তু এক্ষেত্রে ওর পারিপার্শ্ব থেকে তাপের শোষণ করার হারটাই বেশি, ফলে ঠান্ডা জলটা কিন্তু আস্তে আস্তে গরম হবে। এটা হলো তাপের মানে প্রবেশে তাপ বিনিময় নীতি। এবার যদি বাই চান্স তুমি দেখো যে পরিমাণ তাপ বিকিরণ করছে পরিবেশ থেকে ঠিক সেই পরিমাণে তাপ শোষণ করছে, তাহলে কিন্তু সাম্যাবস্থা থাকবে, মানে কোনো রকম উষ্ণতার পরিবর্তন হবে না। ওকে, তাহলে এটাই হলো প্রবেশের তাপ বিনিময় নীতি। ফর এক্সাম্পল, একটা নর্মাল জল রুমে রেখে দিলে 5 মিনিট পর আসো, 10 মিনিট পর আসো, দেখবো নর্মাল জল যা টেম্পারেচার ছিল তাই আছে। অর্থাৎ এখানে তাপ বিকিরণ আর তাপ শোষণের হারটা সমান। ওকে, তাহলে এবার বিকিরণ আর শোষণ সম্বন্ধে যে বারবার বলছি, তো এই বিকিরণ আর শোষণের একটা মানে ক্ষমতা জানতে লাগে, বিকিরণ ক্ষমতা কত, শোষণ ক্ষমতা কত। তো সে তার সংজ্ঞাগুলো একটু মন দিয়ে শোনো। বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতা, সেটা হলো বলছে যে বিকিরণ ক্ষমতা মানে কোনো একটা বস্তু কতটা তাপ বিকিরণ করতে পারবে সেটা আমি কি করে বলবো, তার বিকিরণ ক্ষমতা কত, যে এটা ভ্যালুট করতে হয়, যে ভ্যালু দেখে আমি বলতে পারবো যে বিকিরণ ক্ষমতা কত। তার জন্য আমাকে আগে একটা কম্পারেবল বস্তু নিতে হবে। কম্পারেবল বস্তু মানে এমন একটা বস্তু নিতে হবে যে বস্তুটার বিকিরণ ক্ষমতা সব থেকে বেশি, ঠিক আছে। তো মনে রাখবে, সব থেকে বেশি বিকিরণ ক্ষমতা হলো কৃষ্ণ বস্তুর। কৃষ্ণ মানে কালো বস্তু, কালো বস্তু তাপ শোষণ করার ক্ষমতাও বেশি, বিকিরণ ক্ষমতাও বেশি। এবার কৃষ্ণ বস্তু মানে এক্ষেত্রে কিন্তু কালো বস্তুর কথা বলা হচ্ছে না, কারণ কোনো কালো রঙের বস্তুই যে আদর্শ হবে তা নয়। কারণ সব থেকে বেশি তাপ বিকিরণ করার ক্ষমতা মানে সেই ক্ষমতাটা হলো এককেই বলা হয় সব থেকে সর্বোচ্চ। ওকে, তো এই মানে সর্বোচ্চ তাপ বিকিরণ করার ক্ষমতা যে কোনো কৃষ্ণ বস্তু নেই, কোনো বস্তু নেই, ঠিক আছে, সে যতটাই কৃষ্ণ হোক না। কিন্তু কৃষ্ণ বস্তু বলতে এখানে তার মানে কৃষ্ণ বা কালোকে বোঝানো হচ্ছে না, এখানে মানে কালোকে বলা হচ্ছে কেন, কারণ কালোর বেশি সব থেকে, কিন্তু সেটাও কিন্তু একদম আদর্শ নয়। তো আদর্শ কৃষ্ণ বস্তু কিন্তু মানে বাস্তবে হয় না, সেটাকে একটা এক্সপেরিমেন্টালি বানানো হয়। তো সেটা কেমন করে বানানো হয় এখনই বুঝাচ্ছি। তার আগে বলে দিই, সেই আদর্শ যদি কৃষ্ণ বস্তু হতো, তাহলে সেই আদর্শ কৃষ্ণ বস্তুর যে বিকিরণ ক্ষমতা তার কম্পেয়ারে কোনো একটা বস্তুর বিকিরণ ক্ষমতা কত, সেটাই কিন্তু মানে কত, মানে একটা আদর্শ কৃষ্ণ বস্তু যা বিকিরণ করতে পারে সেই একই ক্ষেত্রফলে একটা নর্মাল বস্তু কি তাপ বিকিরণ করবে তার যে রেশিও করে তো তুলনা করতে হয়, সেটাকেই বলা হয় তোমার ওই বস্তুটার বিকিরণ ক্ষমতা। রেশিও করে তো তুলনা করবো। যদি আমি বলি যে আমার বয়স 5, আমার দাদার বয়স 10, তাহলে তুলনা করবো কি করে? আমি বলবো আমার দাদা আমার থেকে দ্বিগুণ বয়সী। কি করে করলাম? আমার দাদার বয়স থেকে আমার বয়সে ভাগ করে দিলাম, এটা অনুপাত বলে। তো আমরা যে কোনো জিনিস কম্পেয়ার করবো তখন অনুপাত করে করবো, ঠিক আছে। তো সো এখানে আমরা যেহেতু একটা বস্তুর বিকিরণ ক্ষমতা বের করতে চাইছি, তো আমি সেটা কি করবো, কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা দিয়ে কম্পেয়ার করলে আমি বলতে পারবো যে তার তুলনায় কত কি। তো তার মানে বিকিরণ ক্ষমতা ডেফিনিশন কি বলছে, তাহলে মনে করলাম যে কোনো একটা বস্তুর বিকিরণ ক্ষমতা, তাহলে বিকিরণ ক্ষমতা মানে বলছে বস্তুটা কি পরিমাণ তাপ বিকিরণ করবে, বস্তু দ্বারা বিকীর্ণ তাপ ডিভাইডেড বাই সেম ক্ষেত্রফলের, একই ক্ষেত্রফলের কৃষ্ণ বস্তু দ্বারা বিকীর্ণ তাপ, একই ক্ষেত্রফলের কৃষ্ণ বস্তু দ্বারা বিকীর্ণ তাপ। ওকে, তাহলে এটাকে বলা হয় বিকিরণ ক্ষমতা বা এটাকে লেখা হয় ই দিয়ে, এমিসিভ পাওয়ার। ওকে,
এবার অ্যাবজর্পশন পাওয়ার বা তোমার শোষণ ক্ষমতা। শোষণ ক্ষমতা কিছুই না, শোষণ ক্ষমতা হলো কোনো বস্তুর উপর কতটা তাপ ফেলা হলো এবং সেখান থেকেও কতটা শোষণ করতে পারলো, সেটাকে যদি কম্পেয়ার করতে পারি তাহলে সেটাকে বলবো শোষণ ক্ষমতা। ওকে, তো শোষণ ক্ষমতা করলে কি হবে তাহলে? শোষণ ক্ষমতা হলো কোনো বস্তুর দ্বারা শোষিত তাপ, কোনো বস্তু দ্বারা শোষিত তাপ ডিভাইডেড বাই ওই বস্তুর ওপর আপতিত তাপ। ওকে, কোন বস্তুর উপর কি পরিমাণ তাপ পড়লো তার মধ্যে কত পরিমাণে শোষণ করলো সেই রেশিওটাকে বলে শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পশন পাওয়ার, যেটাকে এ দিয়ে লেখা হয়। ওকে, এবার যে কোনো বস্তুর মধ্যে কিন্তু বিকিরণ ক্ষমতা যেমন আছে শোষণ ক্ষমতাও তেমন আছে। ওকে, কিন্তু একটা সেম বস্তুর ক্ষেত্রে বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতা এর যদি রেশিও করা যায় তাহলে কিন্তু সেটা ধ্রুবক হয়, মানে সেটা কখনো পাল্টায় না। মানে এমিসিভ পাওয়ার আর অ্যাবজর্পশন পাওয়ার যে কোনো একটা সিঙ্গেল একটা বস্তুর যদি আমি দুটোই দেখি তাহলে এর রেশিওটা কিন্তু সবসময় ধ্রুবক হয়। ওকে, আবার এই ধ্রুবকটা হয় এক্স্যাক্টলি ই ফর এমিসিভ পাওয়ার অফ কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু। ওকে, তাহলে আদর্শ কৃষ্ণ বস্তু যা বিকিরণ ক্ষমতা তার সাথে সমান হয়, যেটা ধ্রুবক আমরা জানি, কারণ আদর্শ কৃষ্ণ বস্তু একটাই হবে। ঠিক আছে, তো সেই আদর্শ কৃষ্ণ বস্তুর যে বিকিরণ ক্ষমতা তার সাথে সমান হয়। ওকে, এটা হলো কারশফের সূত্র। কার সূত্র? কারশফ। ঠিক আছে, কারশফের সূত্র কি বলছে? যে কোনো একটা বস্তুর এমিসিভ পাওয়ার আর অ্যাবজর্পশন পাওয়ার যেটা হয় সেই দুটার রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হয়, যেটা আদর্শ বস্তুর মানে আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার সাথে তোমার সমান হয়। ওকে, তাহলে এটা হলো বললাম আমরা কারশফ ল। তো এবার একটু এই আদর্শ যে কৃষ্ণ বস্তুটা সেটা সম্বন্ধে একটু জেনে নিই। ওকে, আদর্শ কৃষ্ণ বস্তুটা কি জিনিস? আদর্শ কৃষ্ণ বস্তু বলতে কিছু হয় না, তবে এক্সপেরিমেন্টালি একটা বানানো যায়। সেটা কেমন করে বানায়? এরকম একটা গোল একটা পাত্র, যেখানে এখানে একটা একদম চোখা মুখ রয়েছে, এখানে সূক্ষ্ম ছিদ্র রয়েছে, যেখান দিয়ে একবার তাপ ঢুকলো, সেই তাপটা ঢুকে যখন এখানে গেল, যেখানে যে পয়সায় পড়ুক না কেন সেখান থেকে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে সেখান থেকে রিফ্লেক্ট হবে, সেখান থেকে রিফ্লেক্ট হবে, যাই হোক না কেন, কিন্তু যতবারই রিফ্লেকশন হোক না কেন এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে তার রিটার্ন বেরোনো অসম্ভব হয়ে যায়। এর মধ্যেই সে ঘুরতে থাকে, অল্প শোষণ হয়, বিকিরণ হয়, কিন্তু যা হয় এই বস্তুটার ভেতরেই হয়। তো তার মানে কি তাপটা পুরোপুরি বেরোয় না, এক কথায় আমি বলতে পারবো এখান থেকে যে তাপটা গেল সেই তাপটা পুরোপুরি শোষণ করে নিল। ওকে, সেই জন্য এই যন্ত্রটাকে আদর্শ কৃষ্ণ বস্তুর সাথে তুলনা করা যেতে পারে, যেটা একটা আদর্শ কৃষ্ণ বস্তু। ওকে, আচ্ছা, যাই হোক আমরা আদর্শ কৃষ্ণ বস্তু জেনে গেলাম। এবার তাপের যে বিকিরণ আর শোষণ হয় তার কিছু দৃষ্টান্ত কি? প্রচুর দৃষ্টান্ত রয়েছে। ফর এক্সাম্পল চায়ের কাপ সাদা চকচকে হয় কেন? কারণ যাতে তোমার বিকিরণ জনিত ক্ষয়টা কম হয়। ঠিক আছে, কালো বস্তু যেমন শোষণ করতে পারে বেশি, বিকিরণ করতে পারে বেশি, কিন্তু সাদা বস্তু কিন্তু শোষণের হার কম, বিকিরণ হার কম, প্রতিফলনের হার বেশি। মানে কোনো তাপের মধ্যে এলে সেটা তাপটা রিফ্লেক্ট করে চলে যায়। ফলে এবার চায়ের কাজ কি? গরম থাকা। তো এবার গরম চা যদি ঠান্ডা তাড়াতাড়ি না হয়, মানে তাড়াতাড়ি বিকিরণ না পারে, তার জন্য আমার তো কালো কাপে নেওয়া উচিত হবে না, সেটা সাদা কাপে নেওয়া হয়। ঠিক আছে, এখন কালো কাপ ফ্যাশনের জন্য ইউজ করা হচ্ছে, কিন্তু কালো কাপটাই বেটার। ওকে, তো আরো প্রচুর এক্সাম্পল গুলো আছে, দেখবে আস্তে আস্তে। হ্যাঁ, এবার আর দুটো এক্সাম্পল আছে বিকিরণের। হ্যাঁ, সেটা হলো একটা হলো সবুজ ঘর। ঠিক আছে, তারপর আমরা কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে সেগুলো পড়বো, যেমন স্টিফান, নিউটন, এইসব সূত্রগুলো। তার আগে এই গ্রিন হাউস এফেক্টটা একটু বলে দিই, সেটা যদি ছোটবেলা আমরা পড়েছি তাই একটু ছোট্ট করে বলে দিচ্ছি। গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্ট কি বলছে? শীত প্রধান দেশে তোমার একটা কাঁচের ঘর ইউজ করা হয়। ঠিক আছে, কাঁচের ঘর কেন ইউজ করা হয়? সেখানে যে প্ল্যান্ট গুলো হয়, মানে উদ্ভিদগুলো হয়, সে তাদেরকে বাঁচানোর জন্য। কেন? কারণ শীত প্রধান দেশ মানে কি প্রচন্ড ঠান্ডা, তো কিছু কিছু প্ল্যান্ট হয় যারা ওই ঠান্ডার মধ্যে বেঁচে থাকতে পারে না, তাদের একটা মিনিমাম হিটের প্রয়োজন পড়ে। তো এবার সেই জন্য কি করা হয়, ওদের কাঁচের ঘরের মধ্যে রাখা হয়। তাতে কি হয়? লাভ কি? লাভ হলো সেই কাঁচকে যখন সূর্য থেকে যে তাপ আসে, সেই তাপটা তো তরঙ্গের আকারে আসে, সেই তাপ তরঙ্গ যখন ঢোকে তখন সেই তাপ তরঙ্গগুলো খুব ছোট ছোট হয়। ওকে, তো সেই তাপ তরঙ্গগুলো এই কাঁচ ভেদ করে প্রবেশ করে যায়। প্রবেশ করে কি হয়? কাঁচের ঘরের যে দেওয়াল আছে সেই দেওয়াল দ্বারা শোষিত হয়ে যায়।
এবার আমরা কি জানি, যে শোষণ করে সে বিকিরণ করে। তো আফটার সাম টাইম যখন তাপ শোষণ করা হয়ে গেল, সে তাপ কি করে, বিকিরণ করে। ওকে, তো সেই তাপ যখন বিকিরণ করবে, সেই বিকীর্ণ তাপ কিন্তু আবার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের হয়, ঠিক আছে। তো শোষিত তাপ তো সূর্যের তাপ, তো সেটা যে তরঙ্গ দৈর্ঘ্য আসলো, কিন্তু যে তাপটা শোষণ করা বা বিকিরণ হবে, সেই তাপের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু যে তাপটা এলো তার থেকে অনেক বেশি বেড়ে যায়, অনেক বড় বড় তরঙ্গ হয়, অনেক অবলোহিত এইসব রেঞ্জে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায়। তো সেই তরঙ্গ দৈর্ঘ্যের যে ইনফ্রারেড রেঞ্জ, তো এই বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য যে হয়, সেই তরঙ্গগুলো মানে তরঙ্গবালা তাপগুলো কিন্তু সেই কাঁচ ভেদ করে আবার রিটার্ন বাইরে বেরোতে পারে না। ফলে সে কি করে, সেই ঘরের মধ্যে তাপটা আবদ্ধ থেকে যায়। তার ফলে ঘরটা কি হয়, একটু উষ্ণ থাকে স্বাভাবিকের থেকে, যেখানকার যা টেম্পারেচার তার থেকে একটু বেশি গরম থাকে, ফলে সেখানকার প্ল্যান্টগুলো খুব ভালো মতো বাঁচতে পারে। সেটাই ছিল গ্রিন হাউস। তো এখানে গ্রিন হাউস এফেক্টটা আমাদের ক্ষতি কি রয়েছে, আমাদের মানে পৃথিবীর উপরে যে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, সেটা কি? সেটা হলো যে আমাদের পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বলো, সিএফসি বলো, নাইট্রাস অক্সাইড বলো, আরো কিছু কিছু আছে, সেগুলো CH4 মিথেন বলো, এই গ্যাসগুলোর পার্টিকেলস গুলো আস্তে আস্তে বাড়ছে। এতে কি হচ্ছে, মানে আমাদের যে দৈনন্দিন ইউজ গুলো আমরা করি, বিভিন্ন ফ্রিজ বলো, রেফ্রিজারেটর বলো, গাড়ি ঘোড়া বলো, বেশি ইউজ করছি, কলকারখানা বেশি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই গ্যাসগুলোর পরিমাণ বাড়ছে। তো এই গ্যাস মলিকিউলস গুলো যখন বায়ুমণ্ডলে রয়েছে, তো সেই বায়ুমণ্ডলে তারা নির্দিষ্ট যে গ্যাপগুলোতে রয়েছে আস্তে আস্তে বাড়ছে ঘনত্ব, তো ডেনসিটি কম, আস্তে আস্তে ডেনসিটি বাড়ছে। তো তাদের মধ্যে কি, এখানে মনে করো তোমাদের বাড়ির ছাদে মানে এরিয়াতে CO2 প্রচুর রয়েছে, ঠিক আছে। তো এটা CO2 যা রয়েছে, সেই মধ্যেও যে গ্যাপগুলো রয়েছে, দুটো তিনটা CO2 বা অন্যান্য গ্যাস পার্টিকেল, মানে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে, তো সেই পার্টিকেল, ওই গ্যাস পার্টিকেলগুলোর গ্যাপ ভেদ করে সূর্যের তাপ যখন পৃথিবীতে চলে আসছে, তাছাড়া আসার সময় তো কোনো সমস্যা নেই, ছোট তরঙ্গ হয়, কিন্তু বায়ুমণ্ডলকে কোনো রকম ডিস্টার্ব করে না বিকিরণ যেহেতু। তো সেই তাপটা যখন আসছে, এসে পৃথিবী দ্বারা শোষিত হওয়ার পর সেটা বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে যখন আবার বিকীর্ণ হচ্ছে, সেই তাপগুলো কিন্তু আবার ওই পার্টিকেলগুলো দ্বারা শোষিত হয়ে যাচ্ছে। যে পার্টিকেলগুলো রয়েছে CO2, CH4, এই পার্টিকেল দ্বারা কিন্তু আবার শোষিত হচ্ছে। তো তারা আবার যখন সেটা শোষণ করছে, দেখবেন তারা আবার সেটা বিকিরণ করছে পৃথিবীর দিকেই, ফলে সেটা আবার আরো বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, এবং তারা আবার পৃথিবীতে এসে শোষিত হচ্ছে, দিয়ে আবার যখন বিকীর্ণ হচ্ছে তখন কি আরো বড় হচ্ছে। ফলে তারা ম্যাক্সিমামটা, কিছু কিছু আবার গ্যাপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ম্যাক্সিমামটা কিন্তু পৃথিবীর মধ্যে আস্তে আস্তে থেকে যাচ্ছে। ফলে কি পৃথিবীর একটা উষ্ণতা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো ঠিক আছে, একটা স্বাভাবিক উষ্ণতা আমাদের নিজেদের প্রয়োজন অবশ্যই, তো তার জন্য ঠিক আছে, কিন্তু যদি এই গ্রিন হাউস গ্যাসগুলো বাড়তে থাকে, লেয়ার যদি আরো বেশি হয়, তার ফলে কি হবে, ম্যাক্সিমাম তাপ পৃথিবী দ্বারা শোষিত হওয়ার পর বিকীর্ণ তাপ যে বিকিরণ করবে, সেই বিকীর্ণ তাপটা আর মহাকাশে ফিরে যেতে পারবে না, পৃথিবীর মধ্যে থেকে যাবে, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যাবে। সেই জন্য বায়ুমণ্ডল উষ্ণতা এত বাড়তে শুরু করবে যে তাতে আমাদের ক্ষতি, কেমন ক্ষতি, মানে পাহাড়ের বরফ গলে যাবে, সমুদ্রের তলে উচ্চতা বেড়ে যাবে, জলবায়ুর পরিবর্তন হবে, দাবানল সৃষ্টি হবে, ইত্যাদি ইত্যাদি। সো আমাদের এই ব্যাপারগুলো ধ্যান রাখতে হবে। ওকে, এই ছিল গ্রিন হাউস এফেক্ট। তো এটা ছোটবেলা আমরা পড়েছি। বাঁচানোর উপায় কি, গাছ বেশি করে লাগাতে হবে যাতে CO2 পার্টটা গাছ শোষণ করে নিতে পারে। তারপরে আমাদের এই ফ্রিজ, রেফ্রিজারেটর এগুলো ব্যবহার কমাতে হবে, গাড়ি ঘোড়া প্রয়োজনে বেশি চালাতে হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বায়ু দূষণের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা গ্রিন হাউস এফেক্টটা থেকে বাঁচতে পারবো। ওকে, এসব বলে সবাই, করে খুব কমজন, ঠিক আছে। কিন্তু আমাদের দরকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু এইসব গ্রিন হাউস গ্যাস যাতে কম হয়, কম সৃষ্টি হয়, সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দেখার দায়িত্ব, ঠিক আছে। প্রত্যেক সব জায়গাতে বলে, স্কুল বলো, কিন্তু আমরা নিজেরাও বলার পর ভুলে যাই ব্যাপারটা, যে আমাদের কি উচিত। চেষ্টা করবে যাতে গ্রিন হাউস গ্যাসগুলো কম উৎপন্ন হয়, সেটা করা যায় 1 নম্বর। তারপর চেষ্টা করবে জল বাঁচানোর, কারণ জলও মানে ভূগর্ভস্থ জল যাতে লেয়ার কমে যায়। তো এগুলো মানে যেগুলো শুনো তোমরা সবসময় বিভিন্ন বক্তৃতা অনুষ্ঠানে, তো এগুলো কারণ রয়েছে, হ্যাঁ, এগুলো অনুষ্ঠান করার, এগুলো সচেতনতা বাড়ানোর কারণ রয়েছে। তো ফলে এগুলো শুনবে একটু, ঠিক আছে। চেষ্টা করবে যাতে তোমাদের প্রজন্মটা বা আমাদের প্রজন্মটাই হোক, আমরা এগুলো যাতে কম করি। ওকে, চলো নেক্সট। এবার চলে আসি মেন যে কাজে, সেটা হলো কিছু ইম্পর্টেন্ট সূত্র রয়েছে। প্রথমে আসি স্টিফানস ল, তারপরে আসবে স্টিফানস ল এর পর আসবে নিউটনের শীতলীকরণ সূত্র, তারপর আসবে গ্রিনস ল। এই 3টা ল করলে চ্যাপ্টারটা শেষ। তো শুরু করছি স্টিফানস ল দিয়ে। স্টিফানের সূত্র। স্টিফান বলছেন কোন একটা বস্তু মনে করো উত্তপ্ত রয়েছে, ওকে,
মানে গরম বস্তু রয়েছে, তাহলে অবভিয়াসলি কি করবে, তাপ বিকিরণ করবে, তাই তো, এমিশন করবে তাপ। তো সে যদি তাপ বিকিরণ করে, তো সেই তাপ বিকিরণের রেটটা বা তাপ বিকিরণটা ডিপেন্ড করবে কার উপর, এই যে এর যে টেম্পারেচার রয়েছে তার উপর। কেমন করে ডিপেন্ড করবে, স্টেফান দেখালো যে এই বিকিরণটা ডিপেন্ড করে এই টেম্পারেচারটার চতুর্থ ঘাতের সাথে, মানে টেম্পারেচার যত বাড়বে তার চতুর্থ ঘাত মানে এত পরিমাণে বিকিরণ পরিমাণটা বেড়ে যাবে। ওকে, এটাকে বলা হয় স্টিফানস ল। এখান থেকে ই ইজ ইকুয়াল টু বলে সাম কনস্ট্যান্ট ইনটু টি টু দি পাওয়ার 4 আছে, সেই টিটাকে কেটাকে বলা হয় সিগমা, তাহলে সিগমা টি টু দি পাওয়ার 4, এটাকে বলা হয় স্টিফানস কনস্ট্যান্ট, যেহেতু স্টিফানসের বলা তাহলে এই সিগমা বলা হয় স্টিফান কনস্ট্যান্ট। এটাই হলো স্টিফান সূত্র। দেখা গেছিল যে এই এমসি পাওয়ার যেটা আমরা ফর্মুলেট করলাম সেটা অ্যাকচুয়ালি আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য ট্রু। ওকে, আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য ফর্মুলাটা ট্রু, সব বস্তুর ক্ষেত্রে ফর্মুলাটা একটু পাল্টায়। আর একটা জিনিস দেখা গেছে সেটা হলো যে পরে দেখা গেছে যে পারিপার্শ্বিক একটা টেম্পারেচার রয়েছে, সাপোজ পারিপার্শ্বিক যেটা রয়েছে তার টেম্পারেচার T0, মানে সারাউন্ডিংস একটা টেম্পারেচার রয়েছে। তো এই এমিশনটা শুধুমাত্র যে বস্তুটা এমিশন করছে তার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। পরে দেখা গেছে, প্রথমে স্টিফেন্স তো ওটাই বলছিল, পরে দেখা গেছে যে পারিপার্শ্বিক যে টেম্পারেচার রয়েছে তার উপর ডিপেন্ড করছে, মানে তার মাইনাস মানে তার কম্পেয়ারটা এর আর এর মধ্যে যে ডিফারেন্সটা তার সেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে কতটা বিকিরণ হবে। সো সেখান থেকে সূত্রটা একটু পাল্টে যায়। তো সূত্রটা পাল্টে কি হয়ে যায়, E is proportional to T to the power 4 minus T0 to the power 4। বুঝা গেল, মানে T এর সাথে যে খালি প্রপোর্শনাল, T to the power 4 এর সাথে শুধু প্রপোর্শনাল তা নয়, যে পারিপার্শ্বিক যে টেম্পারেচারটা রয়েছে তারও যে টু দি পাওয়ার 4 যেটা হয় সেই দুটোর মাইনাসের সাথে ডিফারেন্সের সাথে কিন্তু ইটা প্রপোর্শনাল। ওকে, এটা পরে দেখা গেছে। তো এটা হলো এক্স্যাক্টলি সূত্র, কারণ তোমার মানে পারিপার্শ্বিক টেম্পারেচারটা কিন্তু একটা এফেক্ট ফেলে রাখে। ওকে, সো এখান থেকে E ইজ ইকুয়াল টু বলা যায় সিগমা T টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4। এটা হলো ফাইনাল স্টিফানসের ল। তবে কিন্তু এটা খেয়াল রাখতেই হবে যে এই লটা কিন্তু একমাত্র কৃষ্ণ বস্তুর জন্য ট্রু। যে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু লটা একটু আরেকটু পাল্টে যায়, সেক্ষেত্রে লটা হয় E ইজ ইকুয়াল টু এপসাইলন সিগমা T টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4, যেখানে এপসাইলন আরেকটা কনস্ট্যান্ট যার ভ্যালু 1 হয় যদি বস্তুটা কৃষ্ণ বস্তু হয়, আদারওয়াইজ অন্য ভ্যালু হয়। ওকে, তো এই হলো স্টিফানের সূত্র। ওকে, এবার আমরা নেক্সট পড়বো। নেক্সট হলো আমরা পড়বো নিউটনের শীতলীকরণ সূত্র। এটা মনে দেখো, নিউটনের শীতলীকরণ সূত্র বলছে, এটা খুব সহজ, যে এই একই জিনিস বিকিরণ, তাপ বিকিরণের যে হারটা, মনে করো একটা বস্তু রয়েছে, তার একটা গরম বস্তু রয়েছে আমার সামনে। এবার বলছে যে এর টেম্পারেচার আর এর টেম্পারেচার মানে সারাউন্ডিং এর টেম্পারেচার, এই ডিফারেন্সটা যদি খুব কম হয়, আগের ক্ষেত্রে স্টিফানের সূত্র আর নিউটনের সূত্রের মধ্যে পার্থক্য এইটুকুটাই, দুটাই বিকিরণের হার বের করছে। কিন্তু এইটার কথাটাই জাস্ট হলো নিউটন যেটা বলছে, স্টিফান নেভার নিউটন বলছে যে এর যে তাপটা বিকিরণ করবে, যদি এর যে টেম্পারেচার তার সাথে সাধারণ টেম্পারেচারের ডিফারেন্সটা খুব কম হয়, তাহলে এই যে তাপটা বিকিরণ করবে সেই বিকিরণের হারটা জাস্ট টেম্পারেচার ডিফারেন্সের সমানুপাতিক। আগে ছিল টেম্পারেচার ডিফারেন্স টু দি পাওয়ার 4, কিন্তু এবার বলছে খালি টেম্পারেচার ডিফারেন্স সমানুপাতিক। তবে এটা কখন, একমাত্র যদি এই দুটার মধ্যে টেম্পারেচার গ্যাপ খুব কম হয়। থিটা দিয়ে বলছে, হ্যাঁ। তো সাপোজ এটা টেম্পারেচার থিটা আর এটা টেম্পারেচার থিটা 0 এন্ড থিটা ইজ নিয়ারলি ইকুয়াল টু থিটা 0 যদি হয়, তাহলে বলছে এক্ষেত্রে যে এমিসিভ পাওয়ারটা, এমিসিভ পাওয়ার কে মনে করে বললাম যে কিউ দিয়ে বলছি তাপ, এমিসিভ মানে কি এমিশন হয়, তাপই তো এমিশন হয়। তো সাপোজ এমিসিভ তাপের যে এমিশন রেট সেটাকে আমি বলছি ডিকিউ ডিটি বলতেই পারি, কারণ এটা আমরা একটু অন্যভাবে করবো তাই ডিকিউ ডিটি বললাম। ই মানে ই ফর ডিকিউ ডিটি, ই মানে কি এমিসিভ পাওয়ার মানে কি তাপ যে বিকিরণ হচ্ছে তার হার, তাপ বিকিরণের হার মানে কি যে তাপটা বেড়েছে সেই তাপ বাই সময়, তাই তো, রেট। ওকে, সো ডিকিউ ডিটি, তো ডিকিউ ডিটি ইজ প্রপোর্শনাল টু জাস্ট থিটা মাইনাস থিটা 0। আচ্ছা, এখানে একটা মাইনাস ইউজ হয়, কেন মাইনাস ইউজ হয়? মাইনাসটা ইউজ হয় ফর টেম্পারেচার আস্তে আস্তে কমে, তাই তো, টেম্পারেচার কমছে না, কারণ যে বস্তুটা আস্তে আস্তে কি ঠান্ডা হচ্ছে, তাই জন্য একটা মাইনাস ইউজ হয়। এটাকে বলে নিউটনের শীতলীকরণ সূত্র। তো ই ইজ ইকুয়াল টু তাহলে কি দাঁড়ালো, ডিকিউ ডিটি ইজ প্রপোর্শনাল টু মাইনাস থিটা 0। ওকে, আবার আমরা জানি কোন বস্তু যে তাপটা ছাড়ে, বর্জন করে, সেই বর্জনের
রেটটা এম নরমালি কি হয়, হিট ইকুয়াল টু ডিকিউ ডিট ইকুয়াল টু এম এস ডি থিটা ডিটি, কারণ আমরা জানি কিউ ইকুয়াল টু এম এস টি, টি মানে টেম্পারেচার ডিফারেন্স, সো ডিকিউ ইকুয়াল টু কি হবে এম এস ডি থিটা, তাই তো, টিটা হ্যাঁ টাইম না কিন্তু টেম্পারেচার, সেটা থিটা দিয়ে বলা সেই জন্য, তাহলে ডিকিউ ডিটি কি হবে এম এস ডি থিটা ডিটি। সো আমি এখান থেকে বলতে পারি যে এম এস ডি থিটা ডিটি ইটস অলসো প্রপোর্শনাল টু মাইনাস থিটা জিরো, এটাই তো। এবার এম আর এস ভর আর আপেক্ষিকতা কনস্ট্যান্ট, তো ওদিক নিয়ে চলে গেলাম, তো কনস্ট্যান্ট এসে গেল, তো ডি থিটা ডিটি বলতে পারি কি ইটস প্রপোর্শনাল টু মাইনাস থিটা জিরো বলতে পারি। দেখো তাহলে এখান থেকে বুঝলাম কি টেম্পারেচার যে কমছে সেই টেম্পারেচার কমার রেটটাও থিটা জিরোর সাথে প্রপোর্শনাল। তাহলে এখান থেকে কি বলতে পারবো না, এখান থেকে বলতে ডি থিটা ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস একটা কনস্ট্যান্ট সি দিলাম থিটা জিরো। ওকে, এখান থেকে বলতে পারি ডি থিটা রেখে দিলাম, এদিকে থিটা জিরো নিচে বসলাম, ওদিকে মাইনাস সি ডিটি রেখে দিলাম। তাহলে এবার যদি আমি বোথ সাইড এবার ইন্টিগ্রেশন করছি, ওকে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, এদিকে ইন্টিগ্রেশন নিলাম, এদিকে ইন্টিগ্রেশন নিলাম। এবার ইন্টিগ্রেশন লিমিট কি, আমি মনে করো একটা জিরো টাইম যখন ছিল তখন টেম্পারেচার ছিল থিটা ওয়ান, এটাই বস্তুটাই, থিটাও ধরতে পারো, তাহলে থিটা টু নেক্সট টেম্পারেচার বলবো। এবার যখন টি টাইমের পর এর উষ্ণতা কমে হলো থিটা টু। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশনটা করলে কি দাঁড়াবে, এবার ডি থিটা বাই থিটা মানে সেটা ইন্টিগ্রেশন মানে কি লগ, তাহলে হয়ে গেল ln থিটা জিরো, লিমিট বসিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে থিটা ওয়ান টু থিটা টু, আর ওদিকে মাইনাস সি টি। ওকে, নিচেটা মিটে দিচ্ছি করে নাও। সো এখান থেকে যদি লিমিটটা বসিয়ে দিই, তাহলে একবার থিটা জায়গায় থিটা টু, একবার থিটা জায়গায় থিটা ওয়ান, সো ln থিটা টু মাইনাস থিটা জিরো মাইনাস ln থিটা ওয়ান মাইনাস থিটা জিরো, হয়ে গেল লিমিট বসানো, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সি টি। টি এর লিমিট বসাতে হবে জিরো থেকে টি বসালে টি মাইনাস জিরো, তাহলে টি থাকবে। সো এবার ln এর বিয়োগ মানে কি ln এর ভাগ, সো মাইনাস সি টি ইজ ইকুয়াল টু ln, উল্টে দিলাম হ্যাঁ, থিটা টু মাইনাস থিটা জিরো ডিভাইডেড বাই থিটা ওয়ান মাইনাস থিটা জিরো। ওকে, তাহলে এখান থেকে আমরা টাইমটা বেরিয়ে যাবো। সো টাইম ইকুয়াল টু টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই সি ln থিটা টু মাইনাস থিটা জিরো ডিভাইডেড বাই থিটা ওয়ান মাইনাস থিটা জিরো। এর মাইনাস যদি ঢুকিয়ে দিই তাহলে কি ভিতরটা উল্টে হবে জাস্ট, তাহলে সেখান থেকে কি দাঁড়ালো টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি ln থিটা ওয়ান মাইনাস থিটা জিরো ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা জিরো। সো আমি এখান থেকে কিন্তু একটা বস্তুর একটা উষ্ণ বস্তু, যে উষ্ণ বস্তুটাকে আমার জানি যে তার থেকে পারিপার্শ্বিক টেম্পারেচার খুব একটা বেশি নয়, একমাত্র উষ্ণ বস্তুর ক্ষেত্রে যদি বলি যে এর টেম্পারেচার এখন ছিল থিটা ওয়ান বা 10 ডিগ্রি সি, 5 মিনিট পর দেখলাম এই টেম্পারেচার হয়ে গেছে 4 ডিগ্রি সি, তাহলে এই 5 মিনিটটা যে 5 মিনিট সেটা কিন্তু আমরা বের করতে পারবো যে কত সময় পর হলো, টাইমটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। মানে কি বলতে চাইছি যে মনে করো তোমাকে বলা হলো যে এই 100 ডিগ্রি সি 50 ডিগ্রি সি একটা বস্তু দেওয়া হলো, এবার 50 না মনে করো 30 ডিগ্রি সি একটা বস্তু দেওয়া হলো, এমন সময় এমন জায়গায় দেওয়া হলো যেখানকার রুম টেম্পারেচার 27 বা 28 বা 29, তোমাকে যদি বলা হয় যে এটা এই 30 থেকে 27 বা 26 হতে কত সময় লাগবে, তাহলে কিন্তু তুমি এই সূত্র দিয়ে আরামে ক্যালকুলেশন করে বলতে পারবে। এটা হলো নিউটনের শীতলীকরণ সূত্র এবং এটা হলো শীতলীকরণ হওয়ার সময়। ওকে, এবার এই যে নিউটনের শীতলীকরণ মেন সূত্রটা যেটা সূত্র ছিল, ওই সূত্রটা যেটা ছিল সেটা হলো এই যে ডিকিউ ডিটি বা ই ইটস প্রপোর্শনাল টু থিটা মাইনাস থিটা জিরো, আগে একটা মাইনাস, এই যে সূত্রটা মাইনাসটা বোঝাচ্ছে জাস্ট ফর উষ্ণতা কমছে তাই, মানে মেন সূত্র তো ই প্রপোর্শনাল টু থিটা মাইনাস থিটা জিরো, আর স্টিফান বলে থিটা মাইনাস থিটা জিরো টু দি পাওয়ার 4, টি দিয়ে বুঝিয়েছিলাম, এটা থিটা দিয়ে বললাম আর কিছু না। তো এই যে সূত্রটা সেটাও যে স্টিফানের সূত্র থেকেই এসছে সেটা আমরা এবার দেখবো, মানে এবিসি যেটা মেন স্টিফানের সূত্র সেটা থেকেই কিন্তু আমাদের এই নিউটনের শীতলীকরণ সূত্রটা এসছে। নিউটনের শীতলীকরণ সূত্র কিন্তু আলাদা কিছুই নয়, সেটা আমরা বুঝিয়ে দেবো। কারণ অবাক লাগছে না যে একই সূত্র টু দি পাওয়ার 4 ছিল, এখানে টু দি পাওয়ার 4 নাই, কেন সেটা মধ্যে রাখো। তো আমরা স্টিফানস ল থেকে জানি যে স্টিফানস ল ইজ E is equal to sigma t to the power 4 minus t0 to the power 4, এটা আমরা জানি। এটা থিটা দিয়ে লিখেছিলাম, এটা টি দিয়ে লিখলাম, টেম্পারেচার তো একই ব্যাপার, যেহেতু টি দিয়ে আমরা শিখলাম সেজন্য টি দিয়ে করবো। তাই এবার এটা যদি আমরা একটু ভাঙি,
তাহলে এটাকে দেখো তো লেখা যায় না, সিগমা টি স্কোয়ার স্কোয়ার মাইনাস টি জিরো স্কোয়ার স্কোয়ার। তারপরে এটা লেখা যায় না, সিগমা টি স্কোয়ার প্লাস টি জিরো স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টি জিরো স্কোয়ার। আচ্ছা লেখা যায় না, সিগমা টি স্কোয়ার প্লাস টি জিরো স্কোয়ার টি প্লাস টি জিরো টি মাইনাস টি জিরো। এরপর লেখা যায় না তো, সিগমা টি মাইনাস টি জিরোটাকে আলাদা রাখলাম, এবার এই দুটো গুণ করে দাও, তাহলে কি হবে, টি স্কোয়ার টি টি কিউব টি স্কোয়ার টি জিরো প্লাস টি জিরো স্কোয়ার টি জিরো স্কোয়ার টি জিরো কিউব মানে এই সূত্রটাকে একটু ভেঙে লিখলাম, এইভাবে লিখলাম। এবার যদি আমি সেই কনসিডারেশনটা করি, যে কনসিডারেশনে কি বলবো, যে টেম্পারেচার দুটার ডিফারেন্স খুবই কম, দ্যাট ইজ টি ইজ ক্লোজলি ইকুয়াল টু টি জিরো। টি যদি টি জিরোর ক্লোজলি ইকুয়াল টু হয়, তাহলে যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে আমরা টি আর টি জিরোকে কিন্তু সেম ধরতে পারি, বিয়োগের ক্ষেত্রে ধরতে পারবো না, কারণ বিয়োগের ক্ষেত্রে ধরলে পুরো অ্যান্সারটাই জিরো হয়ে যাবে, যেটা কখনো হয় না। ওকে, সো এখানে আমরা কি করতে পারি, এই টি গুলোকে সমস্তকে টি জিরো ধরে নিতে পারি। তাহলে এখান থেকে কি বলতে পারি, সিগমা ইন্টু বিয়োগের ক্ষেত্রে ধরবো না, খালি যা আছে তাই, কিন্তু বাকি এখানে সব টি জিরো করে দিলাম। তাহলে এটা কি হলো, টি জিরো কিউব, এটা টি স্কোয়ার মানে টি জিরো স্কোয়ার, টি জিরো মানে টি জিরো কিউব, টি জিরো স্কোয়ার, টি জিরো মানে টি জিরো কিউব, টি জিরো কিউব, তাহলে হয়ে গেল এক কথায় 4 টি জিরো কিউব। এটা কনসিডারেশন করলাম, কি কনসিডারেশন করলাম, যে টি ইজ নিয়ারলি ইকুয়াল টু টি জিরো, বিকজ আমরা ধরে নিলাম যে মানে পারিপার্শ্বিক সাথে বস্তুর উষ্ণতা খুবই ডিফারেন্স কম। এবার টি জিরো কি পারিপার্শ্বিক উষ্ণতা, সেটা বস্তুর উষ্ণতা পাল্টাচ্ছে, এবার পারিপার্শ্বিক উষ্ণতা পাল্টায় না। তুমি একটা গরম চা রেখে দিলে সেই চাটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তাই বলে রুম টেম্পারেচার তোমার বেড়ে যাবে না। ওকে, সো পারিপার্শ্বিক উষ্ণতা কিন্তু কনস্ট্যান্ট থাকে। সো এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, সিগমা তো আমরা আগে জানি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে সূত্রটা পাল্টে হয়ে গেল ই প্রপোর্শনাল টু টি মাইনাস টি জিরো। তাহলে এই ই প্রপোর্শনাল টু টি মাইনাস টি জিরো কার সূত্র, নিউটনের শীতলীকরণের সূত্র। সো আমি কি বলতে পারলাম, যে স্টিফানস ল থেকেই নিউটনের শীতলীকরণ সূত্র কিন্তু ইজিলি চলে আসা যায়। শুধু একটা কনসিডারেশন করতে হয়, যে যে বস্তুটা নিয়ে করছি সেই বস্তুটা মানে বিকিরণ হচ্ছে যে বস্তুটা, সেই বস্তুটার যে উষ্ণতা আর পারিপার্শ্বিক উষ্ণতার মধ্যে ডিফারেন্স খুবই কম। ওকে, চলো লাস্ট আমরা একটা টপিক পড়বো, ভিনের সূত্র। এটা করলেই আমাদের তাপ সঞ্চালন শেষ, তারপর আমাদের তাপগতিবিদ্যা করতে হবে। তাপ সঞ্চালনের লাস্ট টপিক, একটু মন দিয়ে দেখে নাও, ক্লাসটা একটু বড় হয়ে গেছে জানি, কম চাপ নেই, একটু দেখো। তো ভিনের সূত্র, ভিনস ল, কি বলে এটাকে, ভিনের সূত্র, ভিন ভয়ের দিকে দন্তন্য এর সূত্র। ভিনের সূত্র বলছে, ভিনের সূত্র ঢোকার আগে কয়েকটি জিনিস বলে থাকে, সেটা বলছে যে একটা যে কোনো বস্তু যদি গরম অবস্থায় থাকে তাহলে সে তাপ বিকিরণ করে। ওকে, এবার সে যে তাপটা বিকিরণ করে, সে বিকীর্ণ তাপের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো থাকে, মানে যে তরঙ্গের তাপগুলো থাকে, সেটা কিন্তু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে থাকে না, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে তাপ বেরোয়। যে কোনো একটা গরম বস্তু, সে গরম চা বলো, গরম ইট বলো, গরম পাথর বলো, সেক্ষেত্রে যে তাপগুলো বেরোয়, সেই তাপগুলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে, ঠিক আছে, ছোট থেকে বড় ভ্যারাইটি তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। তো এবার আমি যে তাপটা শোষণ করলাম, মানে একটা শক্তি শোষণ করলাম, দিয়ে সেই তাপটা বিকিরণ করলাম, বিকিরণ করার সময় কি হলো, বিভিন্ন তরঙ্গের আকারে তাপটা বিকিরণ করলাম। তাহলে আমার যে শোষিত শক্তিটা, সেই শক্তিটা যে বিকীর্ণ যে তাপ তরঙ্গগুলো বেরোলো, সেই তাপ প্রত্যেকটা যে তাপ তরঙ্গ রয়েছে, সেই প্রত্যেকটা তাপ তরঙ্গ কিন্তু সমানভাবে বন্টিত হয় না, মানে ভাগিত হয় না। মনে করো আমার বডি থেকে সব ধরনের তরঙ্গ বেরোলো, প্রত্যেকটা তরঙ্গ থেকে সমানভাবে তাপ শক্তি পেয়ে গেল, সেটা কিন্তু হয় না। এই বন্টনটা একটু অসমভাবে হয়। ওকে, তো তাহলে গ্রাফটা কেমন হবে, আমরা যদি এই শক্তিটা আর ভার্সেস যদি তরঙ্গ এটা যদি প্লট করি, তাহলে গ্রাফটা দাঁড়াবে এরকম, এদিকে ই অফ ল্যামডা মানে প্রত্যেক ল্যামডা মানে তরঙ্গের মধ্যে যে শক্তিটা, আর এদিকে ল্যামডা যদি প্লট করি, তাহলে গ্রাফটা দাঁড়ায় এরকম। ওকে, এখান থেকে কি বুঝলাম, এখান থেকে বোঝা যায় যে এই যে বিভিন্ন তরঙ্গ, এখানে মনে করো 1 তরঙ্গে, 2 তরঙ্গে, 3 তরঙ্গে, 4 তরঙ্গে, 5 তরঙ্গ, মানে 5 মানে সেমি দিয়ে বলি, 5 সেমি তরঙ্গ, সেমি দিয়ে হয় না, মিলিমিটার সরি কি বলে এটাকে, অ্যাংস্ট্রম দিয়ে বলি, বিভিন্ন রকম অ্যাংস্ট্রমে তরঙ্গ বেরোবে তাপ থেকে। ওকে, তো সেই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দেখো
সমভাবে বন্ধু ধরে, কেউ বেশি পেয়েছে, কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে, দেখো এ মনে করো যে শক্তিটা পেয়েছে, এ তার থেকে বেশি শক্তি পেয়েছে, এ তার থেকে বেশি শক্তি পেয়েছে। তবে দেখো এখানে একটা তরঙ্গ, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের লাইট থাকে বা তাপ থাকে, লাইটটা না, সে কিন্তু সব থেকে বেশি তোমার মানে হাইস্ট পিক এনার্জিটা পায়। ওকে, তো এটাকে বলা হয় মনে করো এর ল্যামডা ম্যাক্সিমাম। ওকে, ল্যামডা এম। ওকে, তো এইবার এটা মনে করো যে টেম্পারেচারে রয়েছিল বস্তুটা, মানে যে বস্তুটা থেকে আমি তরঙ্গটা দেখলাম, গ্রাফটা প্লট করলাম, সেটা মনে করো T1 টেম্পারেচারে রয়েছিল, একটা টেম্পারেচারে রয়েছিল, যে আমার এই বস্তুটা 500 ডিগ্রি 100 ডিগ্রি সি উষ্ণতাতে রয়েছে, সে তাপ বিকিরণ করছে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তাপ বিকিরণ করছে। সেই তরঙ্গ দৈর্ঘ্য, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য যদি প্লট করে যে যতটা শক্তি অর্জন করেছিল সেই শক্তিটা প্রত্যেকে যদি দিয়ে দেয়, সেই বন্টনটা এরকম হবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু না, মানে সমভাবে বন্টন নয়। ওকে, নেক্সট যদি আমরা এই যে বস্তুটা নিয়েছিলাম সেটা যদি 100 ডিগ্রি সি জায়গায় 200 ডিগ্রি সি, মানে বেশি উষ্ণতা, যদি একটা গরম বস্তু নিই, তাহলে সে তাপ বিকিরণ করবে। এবং কিন্তু সেখানে পার্থক্য হলো তখন যখন আমি বন্টনটা দেখবো, অবশ্যই তার মধ্যে এনার্জিটা বেশি হবে, বেশি এনার্জি বন্টন হবে, তরঙ্গ দৈর্ঘ্যটাও বেশি বেশি হতে পারে। তো সেখানে বন্টনটা দেখতে এরকম। ওকে, তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো দেখো যে এখানেও অসম বন্টন হচ্ছে, বিভিন্ন এনার্জি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছে, কিন্তু এর হাইয়েস্ট পিকটা দেখো পাল্টে গেছে, ল্যামডা এম, হাইয়েস্ট পিকটা দেখো পাল্টে গেছে। মানে একটা বস্তু একটা টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচার থাকাকালীন যেসব তাপ তরঙ্গ বের করেছে, বিকিরণ করেছে, তার মধ্যে একটা ল্যামডা, মানে একটা নির্দিষ্ট ল্যামডা হাইয়েস্ট এনার্জি পেয়েছে। টেম্পারেচার বৃদ্ধি করাতে আমি দেখতে পাচ্ছি যে এবার হাইয়েস্ট এনার্জি পাওয়া তরঙ্গ দৈর্ঘ্যওয়ালা তরঙ্গ দৈর্ঘ্যটা কমে গেছে। কি দেখছে? তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু কমে গেছে, মানে কম তরঙ্গ দৈর্ঘ্যে তাপটাই কিন্তু হাইয়েস্ট এনার্জি পেয়ে গেছে। যদি আরো হিট দিই তাহলে দেখবো গ্রাফটা একটু কমে যাচ্ছে। না, তাহলে দেখো আবার হাই স্পিডটা কিন্তু কমে গেছে। এটা T2, এটা T2, এটা T3। তাহলে এখান থেকে কি বুঝলাম যে আরো যদি টেম্পারেচার বেশি বালা বস্তু থেকে বিকীর্ণ তাপের তাপ তরঙ্গগুলো দেখি, তাহলে সেই বিকীর্ণ তাপের তাপ তরঙ্গগুলোর মধ্যে হাইয়েস্ট এনার্জি পাওয়া তরঙ্গ দৈর্ঘ্য বালা তাপটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা কম, মানে কম তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু বেশি এনার্জি চলে গেছে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, টেম্পারেচারের সাথে কিন্তু তোমার এই এনার্জি বন্টনটার একটা সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। সম্পর্কটা কি? ইনভার্সলি প্রপোর্শনাল। যে ল্যামডা এম মানে হাইয়েস্ট পিক বালা ল্যামডা, মানে হাইয়েস্ট এনার্জি গেটিং ল্যামডা, মানে হাইয়েস্ট এনার্জি পাওয়া ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/T। উষ্ণতা যত বেশি হবে, হাইয়েস্ট এনার্জি পাওয়া ল্যামডার মান তত কম হবে। যত গরম বস্তু নিয়ে বিকিরণ চেক করব, তত সেখান থেকে বের হওয়া তাপ তরঙ্গের মধ্যে কম তরঙ্গবালা তাপটার মধ্যেই সব থেকে বেশি এনার্জি লুকিয়ে থাকবে। সো এখান থেকে বলতে পারি ল্যামডা এম ইকুয়াল টু K/T। সো ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু ধ্রুবক। এটাই হলো ভিন্স ল। ওকে, শিখতে পারলে? তো আশা করি তাপ সঞ্চালনের সবকিছুই ভালো মতো শিখে গেলে। ক্লাসগুলো দেখো, ভালো লাগলে শেয়ার করো। চলো, টাটা, বাই বাই। এবং নেক্সট ক্লাসের জন্য কমেন্ট করো যদি প্রয়োজন পড়ে।